দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রোমা। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা অর্থ বাণিজ্যের নানান দিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা কথা বলবো কতটা এগুলো ক্ষুদ্র উদ্যোগ। দর্শককে নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন পেপার কাপের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান এবং আছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মমতাজউদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বলছিলাম যে উদ্যোক্তা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, কতটা এগোচ্ছে। সাজিদুর রহমান, আপনার কাছ থেকে শুনবো যে আপনার কাছে কি মনে হয় কতটা এগিয়েছে? আপনি নিজেও তো একজন উদ্যোক্তা। হ্যাঁ, অবশ্যই। এটা আমি যেহেতু সফলতার দিকগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ইয়াং জেনারেশন তারা কাজ করতেছে, তারা শুধু জব করতে হবে এই যে মেন্টালিটি, এটা থেকে তারা বাইরে আসতে চাচ্ছে। তাহলে এই যে আসার আগ্রহটা, এটাকে তো অবশ্যই আমি বলবো যে এটা আগানো, এটা পজিটিভ সাইন। এখন বিষয়টা হলো ক্ষুদ্র উদ্যোক্তা বা উদ্যোক্তা যেটাই বলি না কেন, উদ্যোক্তা কিন্তু আবার সবাই হইতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এখানে এটা ক্রাইটেরিয়াটা হলো যে উদ্যোক্তা হওয়ার জন্য তাকে সত্যিকারের ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে যে কোয়ালিটিগুলো দরকার সেটা তো আমাদের থাকতে হবে। আমি চাইলাম যে আমি উদ্যোক্তা হয়ে গেলাম, তার চিন্তা ভাবনার মধ্যে তার অনেক দূরদর্শী থাকতে হবে। তার থিঙ্কিং যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব বা আমি যে সাবজেক্ট বা যে সার্ভিসটা দিব এইটা কতটা যুগ উপযোগী এবং মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা আছে কিনা, বা এটা খুব বেশি পরিমাণে অলরেডি মানুষ এটাকে নিয়ে ফেলছে যে এটা কম্পিটিশনটা খুব বেশি কিনা। এবং আমাদের জানেন যে বর্তমান প্রেক্ষাপট আন্তর্জাতিকভাবে যদি চিন্তা করি, সব দিক থেকে দেখা যায় যে আমরা সবাই একটু কনসার্ন পরিবেশ বান্ধব ইস্যুটা নিয়ে। তো এমন যদি কোনো ব্যক্তি এমন কোনো একটা পণ্য নিয়ে কাজ করতে চায় যে হ্যাঁ এটা পরিবেশ বান্ধব, তো তখন তার জন্য কিন্তু সহজ। মানে আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম, কারণ মানুষের কাছে এক্সেপশন লেভেলটা থাকে। কি বর্তমান সময়ের চাহিদার কথাটি মাথায় রেখে করা, এরকম কিছু বোঝাতে চাচ্ছেন? জি, আচ্ছা, জি। তো এখন সে যদি এখন মনে করেন একটা এক্সাম্পল, আমি নেগেটিভ ভাবে বলছি, বোঝানোর জন্য বলছি, সে একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছে, কিন্তু রেস্টুরেন্ট তো অলরেডি অনেক হয়ে গেছে, তো আমি কেন ওখানে যাচ্ছি? এটা তো একটা সঠিক হলো না, তাই না? হ্যাঁ, আবার রেস্টুরেন্টও নেগেটিভ না, সে যদি এমন কোনো রেস্টুরেন্ট করতে চায় বা এমন কোনো ফুড প্রোডাক্ট করতে চায় যেটা যুগের সাথে যাচ্ছে, তো ফাইন, হি ক্যান। এখন বিষয়টা হলো যে না, আমি তার থেকেও ডাইভার্সিফিকেশনে আসি না, আর ডাইভার্সিফিকেশন তো আছে। হ্যাঁ, সে নতুন উদ্যোগ হইতে পারে, বা আমি আন্তর্জাতিক বাজার থেকে কিছু নিয়ে আসতে পারি যেটা ইতিমধ্যেই পপুলার এবং আমার মনে হচ্ছে যে মানুষের কাছে এটা চাহিদা সৃষ্টি হবে। ব্যবসার মূল জায়গাটা তো আমার বিক্রয় ডিপেন্ড করে চাহিদার উপরে, ডিমান্ডের উপরে। সেই ডিমান্ড যদি আমার থাকে, আমার বিজনেস ভলিউমের সাথে ম্যাচ করে, তো তখন তো সেটা ব্যবসার সাথে মানে করার যোগ্যতা অর্জন করে আর কি। মানে ব্যবসায়িক চিন্তা বলতে আপনি এটা বোঝাচ্ছেন যে সমসাময়িক বিষয়গুলো বা কোনটা করলে আমি আসলে টিকে থাকতে পারবো, সেরকম একটা মানসিকতা নিয়ে আসতে হবে। জি, যে আমরা একটু মমতাজউদ্দিনের কাছ থেকে শুনে আসি যে ওনার ধারণা থেকে আমরা বুঝলাম যে সমসাময়িক বিষয়, কিন্তু আসলে এই যে আমরা বলি যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা হয়তো বা মধ্য উদ্যোক্তা হচ্ছে বা একসময় খুব প্রতিষ্ঠিত উদ্যোক্তা হয়ে যাচ্ছে, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, যে এই সুযোগটা আসলে আমরা কতটা দিতে পারছি, সেটা কোয়ান্টিফাই করে এই মুহূর্তে কিছু বলা যাবে না। তবে আমি যেহেতু এসএমই ফাউন্ডেশনের সাথে জড়িত এভার সিন্স ইটস বার্থ 2006-এ, এটা 2007 থেকে অপারেশনে চলে গেল। তো এসএমই নিয়ে কাজ করছে এসএমই ফাউন্ডেশন, একটা আমরা যেটাকে বলি একেবারে টপ বা অ্যাপেক্স অর্গানাইজেশন। সেই হিসাবে এর কার্যপরিধি অত্যন্ত বিস্তৃত। বিভিন্ন ধরনের সার্ভিস এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদেরকে দিয়ে থাকে। নতুন উদ্যোক্তা তৈরি, বর্তমান যে সমস্ত উদ্যোক্তা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এটা এমন ভাবে এই সার্ভিসগুলো ডেলিভার করা যাতে করে একেবারে শহর কেন্দ্রিক ফাউন্ডেশনটা ঢাকা শহরেই অবস্থিত, এটার কোনো ব্রাঞ্চ নাই, কোনো কিছু এখনো করা যায়নি, কিন্তু আমরা একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা নিজেরা একা কাজ করছি না। আমরা যেমন ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা আছেন, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে নিয়ে কাজ করছি। বিসি কাছে পাশাপাশি আপনারা সবাই জানবেন যে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এটার জন্ম ছিল 1957 সালে ইপসিক হিসাবে। তো বাংলাদেশ হওয়ার পরে এটা বিসিক হয়ে যায়। তো ওরা কাজ করছে একটু ডিফারেন্ট, কিন্তু তারাও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে নিয়েই কাজ করছে। তো আমি বলবো না এসএমই ফাউন্ডেশন 2007 থেকে 2017 10 বছর এক যুগ পেরিয়ে যাচ্ছে,
অনেক কিছু করে ফেলেছে, লট নিডস টু বি ডান এখনো। সেটাই। তবে আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য। আমরা সর্বক্ষণই উদ্যোক্তা কে কেন্দ্র করে আমাদের কাজকর্ম, হ্যাঁ, তারা কিভাবে বিজনেসে আসবে, বিজনেসে টিকে থাকবে, টিকে থাকতে হলে তাদের কি ধরনের দক্ষতা দরকার, কোথায় তাদের বাজার, কোথায় তারা এক্সপোর্ট করতে পারে ডোমেস্টিক্যালি, কোথায় কোথায় তাদের সুযোগ আছে কাজের কাজ করার। মানে কি বলে এটাকে এনগেজড হওয়ার জন্য সুযোগ আছে। সব আমরা যেটাকে বলি ইনফরমেশন ডিসেমিনেশন, আমরা গভর্নমেন্টের সাথে লবি করি। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য কিন্তু একটা বিশেষ জিনিস হচ্ছে একটা বিজনেস এনভায়রনমেন্ট এমন হবে যেখানে ক্ষুদ্র মাঝারি বড় শিল্প সবাই একসাথে ব্যবসা কাজ করার করতে পারে। সুযোগ পায়। সেইটা আমরা এনশিওর করার জন্য গভর্নমেন্টের সাথে লবি করি। যেমন হয়তো আপনার আলোচনার প্রসঙ্গে এই কথাগুলো আরো আসবে, সেটা হচ্ছে যেমন এসএমই পলিসি। জি, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত হ্যাঁ, শুনবো যে sure, আমি আসলে বলবো। এসএমই ফাউন্ডেশন কিভাবে সহযোগিতা করে, বা যারা স্ক্রিনের সামনে বসে এখন দেখছেন বা নিজে একজন উদ্যোক্তা হওয়ার কথা Right. ভাবছেন, তারা কিভাবে আপনাদের কাছ থেকে সাহায্য আমরা পেতে পারে শুরু করি একেবারে। এইভাবে, জি, কেউ যদি- আমি একটু সাজিদুর রহমানের কাছ থেকে Right, তার হ্যাঁ। গল্পটা শুনে আসতে চাই যে আপনি যে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করলেন, বা আপনার প্রিপারেশন থেকে শুরু করে মেন্টাল প্রিপারেশন থেকে শুরু করে এর পরের প্রাইমারি যে পদক্ষেপ, সেটা যদি একটু জানতে চাই যে কোন ভাবনা থেকে আপনার মনে হলো যে আমি একজন উদ্যোক্তা হব বা আমি এই শিল্পের সাথে জড়িয়ে পড়বো। আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বিজনেসের দিকে আমার একটা টার্গেট ছিল। জি, তো আমি আসলে আমি এখানে একটা জিনিস করছিলাম, আমি খুব ধৈর্যের পরিচয় দিছি আর কি। মানে আমি হঠাৎ করে বিজনেস চলে আসি নাই, আচ্ছা। আমি ফাইন্ড আউটে ছিলাম যে কি করা যায়। তো এই ঘটনাটা একটু মানে সুন্দর ঘটনা ছিল। আমি ওই যে 2010 সালে আমি আমার মাকে নিয়ে হজে যাই আর কি। হ্যাঁ, তখন ওখানে আমি রোজা থাকা অবস্থায় একজন শেখ আমাকে মদিনা শরীফে ইফতারি দেন। সেই ইফতারিটা দেনই হলো আমার এই যে প্রোডাক্ট, আমি জানি কেপিসি পেপার কাপ, এটা পেপার কাপ তৈরি করে, যেটা 100% ফুড গ্রেড এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এই কাপে করে উনি আমাকে কফি দেন আর খেজুর দেন। আচ্ছা, তো আমি এটা ইফতারের আগে খাই, খাওয়ার পরে ওই খেজুরের কাপটা নিয়ে আমি রুমে আসি, শেষ করতে পারি নাই আর কি। রাত্রে আমি এটা ওই মাথার মধ্যে আসে যে কাপটা তো সুন্দর দেখতে। তখন আমি আবার কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছি, তো আমি তখন সার্ফিং এ যাই, মানে মোবাইলেই ইন্টারনেটে, কি যে করে বানিয়েছে, কি এটার দিয়ে কি তৈরি। বিষয়টা কি, কোয়ালিটিটা কি। সেখানে আমি দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে 100% পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি অ্যান্ড 100% ফুড গ্রেড। আমি বাংলাদেশের কনসেপ্টটা আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের জেনারেশন এটা মিসিং হচ্ছে এটা। আচ্ছা, তো আমি যেটা আপনি তখন আলোচনা শুরুতেও বলছিলেন যে জি। পরিবেশ বান্ধব বিষয়টি খুব এই গুরুত্ব মুহূর্তে দিচ্ছে। গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য আপনি জানেন বাংলাদেশে স্বাস্থ্যখাত মানে খুব পিছায় আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে। জি। তো তখন আমার মাথায় আসে এবং আমি দেশে এসে এটা নিয়ে কাজ শুরু করি, ব্যাপকভাবে কাজ করি। মানে 2010 সালে আমি আইডিয়া পাইছি, আমার ব্যবসা শুরু হয় 2012 সালে। মানে আমি অলমোস্ট 1.5 বছর এটা নিয়ে ওয়ার্ক করি। আমি বিদেশে যাই, আমি ট্রেনিং নেই, তারপরে আমি প্রোফাইল তৈরি করি, আমি ইসলামী ব্যাংকের কাছে যাই, তারা আরো কিছু ব্যাংকের কাছে গেছি, তারা আমাকে প্রথমে অ্যাকসেপ্ট করে নতুন প্রোডাক্ট, জি, এই বিষয়টা আমি একটু ডিটেইলস শুনবো। জি, তার আগে হ্যাঁ আপনি বলেন কেন। তো তারপরে তারা আমাকে ফাইন্যান্স করে, সামান্য ফাইন্যান্স ছিল 30 লাখ, আমার 10 লাখ 40 লাখ। বাট আমার উদ্যোগটা শুরু হয়। হ্যাঁ, শুরু হওয়ার পরে যেটা আমি করি যে আমি এটাকে, আমার টার্গেটটা ছিল যে আমি বাংলাদেশের সমস্ত আপামর জনগণের কাছে এটা পৌঁছাবো, চায়ের দোকান থেকে শুরু করে, হ্যাঁ, কফি শপ থেকে শুরু করে। এবং প্রথমে আমি আমার নিজের ব্যাকবোনটা স্ট্রং করার চেষ্টা করি মার্কেটিং পলিসিতে, যে আমি যেটা পৌঁছাবো ঠিক আছে, বাট এরা তো এখন মার্কেট আমাকে নিবে না, আমাকে গ্রহণ করবে না। তো ব্যাকবোন স্ট্রং করার জন্য আমি যেটা করি, আমি মাল্টিনেশনাল কোম্পানির কাছে প্রথম মার্কেটিং এ যাই। আমি এক্সাম্পল শেভরন আমেরিকান কোম্পানি, ওদের কাছে যাই, পেপসিকোর কাছে যাই, নেসলে, বাংলাদেশি কোম্পানি যেমন প্রাণ, বসুন্ধরা, বিগ হ্যাঁ অর্গানাইজেশন। মানে যেই কনসেপ্ট থেকে, ওই কনসেপ্টটা তো আসলে সবাইকে বুঝতে হবে যে পরিবেশ বান্ধব এবং ইকো ফ্রেন্ডলি। জি, হ্যাঁ। তো তারপরে যাওয়ার পরে ওনারা দেখার সাথে সাথে ওনারা জিনিসটা বুঝতে পারেন যে আসলে তো খুবই কোয়ালিটিফুল একটা বিষয়। তো ওনারা খুব সহজেই অ্যাকসেপ্ট করে, মানে এটার জন্য বেশি আমাকে কষ্ট করা লাগে নাই। আলটিমেটলি কি হয়, ফার্স্ট 6 মান্থসে আমি আপনার 30 থেকে 25টা আমার ক্লায়েন্ট হয়, সব কর্পোরেট ক্লায়েন্ট। তো আমার যেটা হলো, আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আমার বিজনেসটা কিন্তু এস্টাবলিশড হলো। আচ্ছা, তো এখন আমি বিজনেসটাকে এক্সপ্যান্ড করার ব্যবস্থা আছে, এবং এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের 270টা ক্লায়েন্ট, হ্যাঁ, বাংলাদেশেই, এবং আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটটাও আস্তে আস্তে আসতেছে আমাদের হাতে। তো যেটা হলো যে আসলে প্রোডাক্টটা যে ভালো, এইটাই হলো এটার মার্কেটিং পলিসির সবচেয়ে সহজ জায়গা ছিল।
যে যে কোনো ব্যক্তির কাছে আমি কখনো গেছি, সে রিফিউজ করতে পারে নাই। আচ্ছা, ওই যে আপনি বললেন যে সমসাময়িক চিন্তাটা আমি করেছি যে এই মুহূর্তে পরিবেশ বান্ধব প্রয়োজন এবং খাদ্য মানে সমৃদ্ধ, যেটা যে কথাটা আপনি বললেন, সেই চিন্তা থেকে করলে ব্যবসায়িকভাবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। আপনার কাছ থেকে আমরা আরো শুনবো, আমরা একটু মন্তব্য এখানে আপনার কাছ আমি থেকে একটু অ্যাড করি, উনি যেটা শেষ জি করছেন প্লিজ। সেটা হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ডিজাইন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ইত্যাদি বিষয়গুলোতে যে খুব জ্ঞানী বিজনেসম্যান হিসেবে তার বিজনেস সম্প্রসারণ করবেই। হি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল কেসেস। তারে আমরা এসএমই ফাউন্ডেশন থেকে শ্রেষ্ঠ এন্টারপ্রাইজ অথবা এন্টারপ্রেনিয়র হিসাবে পুরস্কৃত করেছি। আর উনি প্রথমে আপনি একটা প্রশ্ন করলেন যে উদ্যোক্তা হতে হতে কিছু কি কোয়ালিটি লাগে, এটা খুব আমরা এক কথায় জেনারেলাইজ করা খুব ডিফিকাল্ট। উনি অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করেন। হি ইজ অ্যান এডুকেটেড পারসন, হিজ আইজ আর ভেরি ওপেন এবং ওনার ভিশনটা ক্লিয়ার। আই বিলিভ যে উনি শুরু করলেন 2012-তে, 2017-তে এসে উনি পুরস্কার পেয়ে গেলেন, 16-তে। দিস ইজ ট্রিমেন্ডাস উনি তো ওনার ব্যাখ্যা বারবার একই কথা বলছেন যে চাহিদা আমার এখন কি, কোন জিনিসটা আমাকে নিবে, সেই চিন্তাটা করে ওনার হোমওয়ার্ক খুব ভালো হয়েছে ব্যবসা শুরুর আগে, এজন্য উনি অত্যন্ত সাকসেসফুল। তবে এইটা কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের সার্বিক পিকচার না। হি ইজ অনলি ওয়ান ইন মিলিয়নস। মানে সবাই এরকম ডিফারেন্ট চিন্তা করে না, কারণ আমাদের শোতেও যারা আসে আমরা অনেক সময় দেখি যে খুব ট্রেডিশনাল কিছু কাজ নিয়ে তারা এগোতে চায় এবং তখনই তারা এসে বাধা প্রাপ্ত হয় এবং বলে যে না আমরা এতে আগাতে পারছি না, কারণ সেই জায়গায় তো আরো 10 জন আছে, ফলে তাদেরকে কম্পিট করে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। জি, আপনার কাছ থেকে আমরা এই পর্যায়ে যেটা শুনতে চাই যে আপনি বলছিলেন যে এসএমই ফাউন্ডেশন অনেক কিছু করছে, বলছিলাম যে যারা এখন হয়তো বা এই প্রোগ্রামটি দেখছে তারা যদি কেউ উদ্যোক্তা হতে চায় কিভাবে এসএমই ফাউন্ডেশনের দ্বারস্থ হতে পারে এবং এসএমই ফাউন্ডেশন তাদের কি ধরনের সহযোগিতা করে থাকে? অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন আপনি। ফাউন্ডেশন আপনার প্রথম স্টেপ হবে যে কোনো উডবি বিজনেসম্যানের জন্য, স্মল বা কটেজ অথবা মিডিয়াম সাইজের ইন্ডাস্ট্রির কথা চিন্তা ভাবনা করুক। তাকে জানতে হবে যে তার এ ধরনের শিল্পে যদি এনগেজড হতে হবে বা ব্যবসার জন্য, তাহলে তাকে খোঁজ খবর আগে করতে হবে, যেটা উনি হয়তো ফাউন্ডেশনকে দিয়ে চিন্তা শুরু করেন নাই প্রথমে, কিন্তু এখন একটা সুযোগ আছে। ফাউন্ডেশন যেহেতু এক্সিস্ট করে এবং মোটামুটি বাংলাদেশের মানুষ এখন জানে, 17 বছর হয়ে গেছে এসএমই ফাউন্ডেশনের। তো এসএমই ফাউন্ডেশন মানে এসএমই উদ্যোক্তাদের জন্য কাজ করে, এটা সবচেয়ে সহজ সরল কথা। কাজে একেবারে আনকরা নতুন যিনি আসবেন, উনি আসবেন ফাউন্ডেশনে। আমাদের ফাউন্ডেশনে একটা বিল্ডিং এর মধ্যেই একটা ফ্লোরে উই হ্যাভ এ সেন্টার, সেখানে আমরা ইনফরমেশন ডিসেমিনেশন করি। আসলেই একজন উদ্যোগী উদ্যোক্তা, আমাদের অফিসার অ্যাসাইন করা আছে, ওনার সাথে কথাবার্তা বলতে থাকবে যে আমি এরকম একটা ক্ষুদ্র শিল্প করতে চাই, আমার কি কি করণীয়, সমস্ত কিছু ইন ডিটেইল অ্যাডভাইস পাবেন। অন টপ অফ দ্যাট, শুধু মুখোমুখি না, আমাদের একটা বিজনেস ম্যানুয়াল আমরা পাবলিশ করি প্রতি বছর আপগ্রেড করে। এটা অত্যন্ত মানে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য তাকে কি কি করতে হবে, কোন কোন অর্গানাইজেশনে যেতে হবে, হ্যাঁ, সেটা এসএমই ফাউন্ডেশন দিয়ে দেয়। এটা হলো একেবারে প্রাথমিক। তারপরে ওয়ান্স হি অর শি ইজ ইন বিজনেস, এরপরে করণীয় কি? এসএমই ফাউন্ডেশন অনেক ধরনের কাজ করে, আমি সবগুলো উল্লেখ করবো না। যেমন আমরা ট্রেনিং করি, হ্যাঁ, বিভিন্ন ব্যবসা সংক্রান্ত ট্রেনিং, যেমন ম্যানেজমেন্ট ট্রেনিং আছে। তারপরে যেমন আমি একজন লাইট ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তার কথা বলি, তার একটা টেকনিক্যাল সাইডের ডেভেলপমেন্ট দরকার। সেজন্য আমরা ফাউন্ডেশন থেকে বুয়েটের সাথে বিটাক আছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার, হ্যাঁ, প্রয়োজনীয়, আমরা সেখানে জড়িত থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আর ওই যে আমি বলছিলাম যে ফাউন্ডেশন ঢাকাতে, কিন্তু আমরা প্রত্যন্ত জেলায় জেলায় আমরা তাদেরকে ট্রেন করছি, বিশেষ করে মহিলা এন্টারপ্রেনিয়রদের জন্য। আমি এই বিষয়ে বিস্তারিত আরো শুনবো আপনাদের দুজনের কাছ থেকে। আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা আছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আপনাদের সাথে আছি আমি শাহনাজ রহমান। আজকে আমরা কথা বলছি কতটা এগুলো ক্ষুদ্র উদ্যোগ এই বিষয়টি নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন পেপার কাপের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মমতাজউদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও। সাজিদুর রহমান, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, বিরতির আগে আপনি বলছিলেন যে যখন আপনি শুরু করলেন তখন ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন। এই জায়গাটা আমাদের একটু অভিযোগ সবসময় আমাদের কাছে আসে, যারা উদ্যোক্তারা আসেন আমাদের আলোচনায় বলেন যে ব্যাংক থেকে লোন পাওয়ার ক্ষেত্রে অনেকেই আসলে উদ্যোক্তা থেকে আবার সরে যান, অর্থাৎ এই ধারণা থেকেই বদলে যায় যে না, তারা সাহায্য হয়তো বা পাবেন না। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যখন শুরুতে এই ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন খুব সহজে কি পেয়েছিলেন, নাকি সেখানেও আপনাকে ভোগান্তি পোহাতে হয়েছে? আমি লোনটা যখন প্রথম আসি ব্যাংকের কাছে, তখন প্রথমে তো কিছু ব্যাংক আমার বিষয়টাকে নেগেটিভলি নেয়। পরে আমি যখন ইসলামী ব্যাংকের কাছে যাই তখন তারা নেগেটিভলি নেয় নাই, পজিটিভলি নিছে। তারা আমাকে একটা পর্যায়ে একটা লোন দেয়। একটা পর্যায়ে মানে শুরুতে আপনার যদি একেবারে শুরুটা জানতে চাই, আপনার কি বোঝাতে আপনি সক্ষম হয়েছিলেন আপনি কি করতে চাচ্ছেন, বা তারা কি বুঝতে সক্ষম হয়েছিল কিনা? তারা একটা পর্যায়ে তারা বুঝে। প্রথমে হয়তো যেহেতু নতুন প্রোডাক্ট, ব্যাঙ্গালোর তো আসলে এটা তো তাদের আমানতের টাকা, তারাও কিন্তু কনফার্মেশন চায় যে এটা যাতে নষ্ট না হয়, ক্লাসিফাইড না হয়। এখানে আমরা যদি ডাইরেক্ট ব্যাংকে দোষ দেই সেটা ঠিক না, আবার ব্যাংকও যে খুব ভালো করছে তাও না। বিষয়টা একটু আমি একটু বুঝাই বলি। সেটা হলো যে উদ্যোক্তা অ্যাজ এ সে কেমন পারফরমার সেটাও কিন্তু ব্যাংক একটু দেখে। এখন দেখে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় একেবারে নবীন উদ্যোক্তা, ফলে সেখানে একটা আশঙ্কা থেকে যায় যে আসলে কতটা সামনে। এখন আপনি ব্যাংকের কাছে যে লোনটা আবেদন করলেন, আপনি কি মুখের কথা আবেদন করবেন তা তো না। আপনার কিছু ডকুমেন্টেশন থাকতে হবে, আপনার প্রোফাইল থাকতে হবে। আপনার কাছে প্রোফাইলই নাই বিজনেস, দেন আপনি ব্যাংকে বুঝাবেন কি হবে? মুখে বললে তো ব্যাংক দিবে না। তো এই জায়গাগুলোতে আমাদের একটা ল্যাকিংস আছে, যে ম্যাক্সিমাম দেখা যায় ক্ষুদ্র উদ্যোগ এসএমই উদ্যোক্তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তারা না প্রপার ডকুমেন্টেশন নিয়ে যাচ্ছেন না। এটাও আমাদের কাছে অনেক ব্যাংকার বলেছেন যে প্রজেক্ট পেপারই তারা ঠিকমতো রেডি করতে পারে না, তাহলে আমি কি করে বুঝবো? তো সেই ক্ষেত্রে অনেক ব্যাংক আছে যারা খুব ভালো সার্ভিস দেয়, তারা কি করে এই উদ্যোক্তাদেরকে সহযোগিতা করে। কিন্তু সহযোগিতা করার একটা পর্যায়ে বোঝে যে না, ইনি আসলে পারফেক্ট না বিষয়টার জন্য, ব্যবসার সাথে উনি যাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে ওনাকে তো লোন দিবে না। আবার কেউ তো পারফেক্ট না তাও না, অনেকে তো আছে যে ভালো করতেছে বা ভালো উদ্যোক্তা, এরকমও তো আছে। বেসিক্যালি ব্যাংকগুলোর মেন্টালিটিটা কোথায় চেঞ্জ, সেটা হলো তারা সবসময় বড় উদ্যোগগুলোকে সাদরে গ্রহণ করে। কারণ একটা ফাইল প্রসেস করে এই যে লোনটা পাস হবে, এটার পিছনে যে পরিশ্রম, এটা ওই ছোট উদ্যোগের ক্ষেত্রে যে পরিশ্রম, বড় উদ্যোগের একই পরিশ্রম। তো ওই যে যিনি একজন এক্সিকিউটিভ ব্যাংকের, সে তো বেসিক্যালি তার পারফরমেন্স শো করতে চায়। সে চায় যে আমি একটা 500 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসি, 200 কোটি টাকার প্রজেক্ট, আমি যেটা প্র্যাকটিক্যাল আমার যেটা মনে হচ্ছে। এখন দেখেন একটা 1000 কোটি টাকার প্রজেক্টের কোলাটারাল ভ্যালু জমা আছে 60 কোটি টাকা মাত্র, কিন্তু সেখানে 1000 কোটি টাকা অ্যাভেল করতেছে। আবার আপনি আমাদের মতন এসএমই উদ্যোক্তা যখন যাবে, তারা আমাকে 5 কোটি দিতে গেলে আমাকে বলবে যে আপনি মর্টগেজ দেন 10 কোটি টাকার। এখন আমি 10 কোটি টাকার মর্টগেজ কোথায় পাবো? আমি তো 10 কোটি টাকা থাকলে তো আপনি ওইটার জন্য লোন নিতে যেতেন না, ক্ষুদ্র উদ্যোক্তা হতেন না। তো এইখানে তারা এই ক্রাইটেরিয়াটা এসএমইদের সাথে মেইনটেইন করে, বলে বাংলাদেশ ব্যাংকের রুলস আছে, অমুক আছে অমুক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ এরকম অনেক ইনফরমেশন আমি জানি বা আমাদের কাছে আছে, তাদের কোলাটারাল ভ্যালু কিন্তু অনেক কম, কিন্তু তারা প্রজেক্ট ভ্যালুয়েশন দেখায় তারা ঠিকই টাকা নিচ্ছে, এবং এরাই কিন্তু ক্লাসিফাইড হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির অরিজিনাল যে জায়গাটা, এটা কিন্তু এসএমই খাত বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে। এটা কিন্তু বাস্তবতা, এটা ব্যাংকগুলো জানে, সবাই জানে। তারপরেও আপনার লোন দেওয়ার ক্ষেত্রে এসএমই উদ্যোক্তারা এখনো পর্যন্ত ঠিকমতো পাচ্ছে না। এবং এসএমইদের যে ইন্টারেস্ট রেট হওয়ার কথা ছিল, সেটা তো মানে এটা এখনো পর্যন্ত সেখানে আসে নাই। এটা শুধু মুখের মধ্যেই শোনা যাচ্ছে যে এটা সিঙ্গেল ডিজিট। জি, আমরা একটু মমতাজউদ্দিন আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে এই যে উনি বলছেন যে ব্যাংকগুলোর অনীহা, আপনারা তো ব্যাংকের সাথে কাজ করছেন বা ব্যাংকগুলোর সাথে রেকমেন্ড করছেন দেওয়ার ক্ষেত্রে, এই জায়গাটাকে শিথিল করার কোনো সুযোগ আপনাদের আছে কিনা? যে একজন নতুন উদ্যোক্তা খুবই স্বাভাবিক, তার কিন্তু সেরকম ভাবে মর্টগেজ দেওয়ার কথা না, সেই জায়গাটায় কি কোনো কিছু করার আপনাদের আছে কিনা? এখানে সমস্যাটা খুব সুদূরপ্রসারী, আমি একটু ভূমিকা দিয়ে বলি। আপনি যদি ইফ ইউ লুক এট দি হিস্ট্রি অফ দি কমার্শিয়াল ব্যাংকস, এই ব্যাংকগুলো তৈরি হয় নাই ক্ষুদ্র মাঝারি শিল্প আর কে সাহায্য করার জন্য, টাকা দেওয়ার জন্য। এইটা একসময় এই জিনিসটা আসছে মার্চেন্টরা একসাথে বসে, তারা যখন দেখলো ব্যবসা বাণিজ্য করতে গেলে তো সব নিজের টাকা দিয়ে করা সম্ভব না, তখন ব্যাংকের চিন্তা উৎপত্তি এটা হয়েছে। কাজে ব্যাংকের অ্যাটিটিউড টুয়ার্ডস স্মল মিডিয়াম বিজনেস ইজ নট to welcome them.
এখানে কয়েকটা জিনিস আছে, আপনি যদি একেবারে স্পান করা নতুন উদ্যোক্তা হন, আপনাকে ব্যাংক লোন দিবে না, দিতে পারে না, বিকজ ইউ হ্যাভ নাথিং টু ফল ব্যাক আপন। সেই আপনি ক্ষেত্রে তারা কি কোলাটেরাল করবে? দিতে পারবেন না, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার ক্যাশ ফ্লো নাই, আপনার কোনো বিজনেস রেকর্ড নাই, এগুলা খুব সাধারণ কথা, এগুলা নতুন উদ্যোক্তা পাবে না, খুব রেয়ার। আর একটা হলো যে এই ব্যাংকের সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, মানে ব্যাংকস উইল hold the umbrella on your head only when the sun shines, not when it rains. বুঝতে পেরেছেন? এইটা হলো ব্যাংকার। আমি খুব ফ্রাঙ্কলি বলছি, আমার অভিজ্ঞতা অনেক। আমি এসএমই ফাইন্যান্সিং নিয়ে বাংলাদেশে কাজ করেছি, জাপানে কাজ করেছি, বহু দেশে কাজ করেছি আমি। দেন আমার একটা প্রিয় একটা ফিল্ড। এইখানে যেটা আমরা করছি, আমরা ফাউন্ডেশন থেকে ব্যাংকের সাথে লিয়াজো করে, আমরা ফাইন্যান্সিং ফেয়ার করে, তারপরে বিভিন্ন মেলায় তাদেরকে দাওয়াত দিয়ে এন্টারপ্রেনিয়র ব্যাংকারের উদ্যোক্তাদের আমরা সম্পৃক্ত করে দিচ্ছি একসঙ্গে। যত ধরনের অ্যাডভোকেসি ক্যাম্পেইন আছে আমরা কিন্তু ফাউন্ডেশন থেকে করছি, এবং টু সাম এক্সটেন্ট আমরা সাকসেসফুল। এই যে আপনি যেটা বললেন বাংলাদেশ, এই আরেকটা সমস্যা হলো কমার্শিয়াল ব্যাংকগুলো এসএমই সেক্টরে লোন দেওয়া তাদের কোর ব্যাংকিং পলিসির আন্ডারে পড়ে না। তারা বাংলাদেশ ব্যাংক একটা 2004 সাল থেকে রিফাইন্যান্স স্কিম চালু করেছে, সেটাতে সুবিধা তো আপনি জানেনই। হ্যাঁ, ওইভাবে বাংলাদেশ ব্যাংক অন লেন্ডিং করে 5% রেটে, তারপরে ব্যাংকগুলো যে দেওয়ার কথা, ওদের তো ব্যাংকিং রেগুলেশন আছে আপনার স্প্রেড, যেই হারে ওরা বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয় তারপরে উদ্যোক্তাকে লোন দিবে, এইটা 5 থেকে 6%-এর বেশি হবে না। কিন্তু দ্যাট নেভার হ্যাপেন্স। আমি এমনও জানি 20-22% রেটে এই ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংক এবং এই যে লিজিং কোম্পানিগুলো আছে এদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। আপনি একটা কথা বলছিলেন, রেট অফ ইন্টারেস্ট ইটস টু হাই ইন বাংলাদেশ, নট জাস্ট ফর ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। এইটা ব্যবসার জন্য, ব্যবসা ঠিক মতো করতে হলে এই যে 1500, এখন অবশ্য রেট অফ ইন্টারেস্ট কমে গেছে নানা কারণে বাংলাদেশের চাপে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট সবসময় হাই ছিল, এখন এই প্রবলেমটা সমাধান হয়েছে। যেটা করতে হবে, ব্যাংকারদের একটু ওই মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। অনেকেই করেছেন, কিন্তু ইটস নট এনাফ। আমি আপনাকে স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারি, এখন টোটাল ইন্ডাস্ট্রিয়াল লোন যেটা যাচ্ছে আমাদের প্রতি বছর ব্যাংকিং সেক্টর থেকে, সেটার হার্ডলি 25% ক্ষুদ্র মাঝারি ঋণ, মাঝারি শিল্প খাতে যায়। এর বেশি কিছুই না। কোনো কোনো বছর কমছে, কোনো কোনো বছর বাড়ছে, এটা এরকম যাচ্ছে। ইটস নট ইটস স্টেডি। আর যেটা আমাদের যে বিশাল একটা সেক্টর, কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প, কটেজ হাউসহোল্ড যা বলেন না, এটা আমরা অ্যারাউন্ড 8 মিলিয়ন এন্টারপ্রাইজ আছে যেগুলোকে আমরা ক্ষুদ্র কটেজ মাঝারি শিল্পের মধ্যে ফেলতে পারি। তার মাত্র অ্যারাউন্ড 30-35% ব্যাংকিং সেবার আওতায় এসছে। তাহলে বাকি 75% কিন্তু আনসার বাই দি ব্যাংকিং সেক্টর। এই হলো ডিফারেন্সটা। আপনি যেটা বলেছেন সেটা আমি ক্ষুদ্র মাঝারি শিল্পের দিক থেকে বলতে পারি, যারা এস্টাবলিশড বিজনেস অথবা ব্রেক ইভেন করে লাভজনক হয়েছে ব্যবসা, তাদের উচিত ব্যাংকারদেরকেও হেল্প করা, সহযোগিতা করা। আপনার যে বিজনেস প্রোফাইল থাকবে, আপনার প্রফিটেবিলিটি রেকর্ড থাকবে, আপনার ব্যালেন্স শিট থাকবে, যেটা দেখে ব্যাংক কনভিন্সড হবে যে এই লোকটারে আমি ঋণ দিলে আমার টাকাটা ফিরে আসবে উইথ সাম প্রফিট। এই হলো ব্যাপার। আর জি, আপনাদের দুজনের কাছ থেকে আমরা আরো শুনবো, এই পর্যায়ে আমরা আরো একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আজকে আমরা কথা বলছি কতটা এগুলো ক্ষুদ্র উদ্যোগ এই বিষয়টি নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন পেপার কাপের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান, এবং আছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মমতাজউদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও। সাজিদুর রহমান, এই পর্যায়ে আপনার কাছ থেকে আরেকবার আমরা শুনতে চাই। আপনি বলছিলেন যে শুরু যখন হলো তখন আপনি লোন পেলেন একটা ব্যাংক থেকে, কিন্তু বিরতির সময় আমরা দেখছিলাম আপনারা দুজনে যখন কথা বলছিলেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, একজন উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে যাদের ছাড়পত্র নিতে হয় পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে, সেই জায়গায় কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে। এইগুলো নিরসনে বা এই জায়গায় আপনার অভিজ্ঞতাটা কি, বা নিরসনটা আসলে কিভাবে করা যায়? অভিজ্ঞতা তো ভালো না, কিন্তু এখন নিরসনের জায়গায় কথা বলি, যেহেতু অভিজ্ঞতা সবাই, অভিজ্ঞতাটা একটু শুনে আসি। আপনার কি অভিজ্ঞতা, কি বলেন, কেমন দেখেছেন আপনি তাদের? মনে করেন যে আপনার এটা যদি আপনি করেন, আপনার ইন্ডাস্ট্রি করেন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা বেশি। আপনি কিন্তু ট্রেড লাইসেন্স তত সময় পাবেন, তত সময় ফায়ার লাইসেন্স পাচ্ছেন। আচ্ছা, চক্রটা এমন ভাবে শুরু। ফায়ার লাইসেন্স মানে কি, আপনাকে কিন্তু স্থাপনা দেখাইতে হবে। এখন দেখেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা
সেটা ফ্লোর ভাড়া নিয়েছে মনে করে, তাহলে ভাড়া তাকে দিতে হচ্ছে। এখন সে ফায়ার লাইসেন্স করতে যদি তার 1 মাস লাগে, তাহলে 1 মাসের ভাড়া কিন্তু তার বাড়তি চলে গেল। এবার ট্রেড লাইসেন্স করলো, ট্রেড লাইসেন্স করার পরে সে বিনিয়োগ বোর্ডে পারমিশনের জন্য অ্যাপ্লাই করলো, সেখানে আবার 1 মাস। বয়লার লাইসেন্স আছে না, ওটা তো বিভিন্ন ফ্যাক্টরি ডিফারেন্সিয়েশন করে। হ্যাঁ, তো এখন আপনি বিনিয়োগ বোর্ডে পারমিশন নিতে গেলেন আরো 1 মাস। এরপরে আপনি টিন, ভ্যাট, আইআরসি, আপনার তারপরে পরিবেশ, সবগুলো নিয়ে আপনার বিদ্যুৎ লাইন পাবেন, তারপরে গ্যাসের লাইন পাবেন, আপনার 6 থেকে 7 মাস চলে যাবে। আপনার এগুলো রেডি করার পরে আপনি এইগুলো কাগজগুলো জমা দিলে ব্যাংকে আপনি প্রোফাইল জমা দিতে পারবেন লোনের জন্য। আচ্ছা, তারপর আবার অপেক্ষা করতে হবে সেই লোন কবে স্যাংশন হবে। তাহলে আপনার যদি 1 বছর চলে যায়, তাহলে তো আপনার ব্যবসায় শেষ। ওই 1 বছর তো আপনার লাভ তো দূরের কথা বা পুঁজি তো দূরের কথা, আপনি ঘাটতেই টানছেন, খালি ঘাটতেই হচ্ছে আপনার। আমি এখানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলাম বলে আমার এই ক্ষতিটা হয় নাই। যেমন হলো আমি যেটা করছিলাম, আমি আসলে কোনো ফ্লোর ভাড়া নিয়েছিলাম না, আমি চালাকি করছিলাম। আমি যে কোনো একটা ফ্যাক্টরি অ্যাড্রেস তাকে বলছিলাম যে ভাই আপনি আপনার অ্যাড্রেসটা ইউজ করে আমি লাইসেন্সগুলো করে নেই, ব্যাংক লোনটা পাস করা নেই, পরে আমি সব অ্যাড্রেস চেঞ্জ করে নেবো। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব জায়গায় আমি সব চেঞ্জ করে নেবো। যার জন্য আমার ওই যে ভাড়ার যে বিষয়টা, এটা আমার কার্ডে কখনো আসে নাই। আপনার এই সুযোগটা হয়তো বা যারা টেলিভিশন স্ক্রিনের সামনে বসে দেখছেন তারা হয়তো এই সুযোগটা নেবেন। জি, আমরা একটু প্লিজ উনি বলুক নাকি? না, আপনি আপনার কাছে আরেকটা বিষয় যে অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছিলাম। এবার নিরসনের বিষয়টা যদি আমরা বলি, এটা আসলে কমিয়ে আনার কি, যেটি আপনি করেছেন সেটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে করেছেন, বাট সেটি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক রূপ আমরা বলতে পারি না, সেই জায়গায় কি করণীয় আছে? হ্যাঁ, এখানে আমি মনে করি যে খুব সুন্দর একটা সমাধান আছে, যেমন যদি সরকার সেটা অ্যাকসেপ্ট করে। এই সমাধানটা আমি নিজে একদিন চিন্তা করে বাহির করছি আর কি। সমাধানটা হলো যে আমি আমার ব্যবসায়িক থিওরিতে বলি, আমার প্রোডাক্ট হলো কাগজের কাপ, আমি এটা সেল করার জন্য আমি ক্লায়েন্টের কাছে যাই, ক্লায়েন্ট যখন কেনে তখন আমার প্রফিট হয়। তো এখন বাংলাদেশ গভর্নমেন্টের ইনকামটা কি? ইনকামটা কিন্তু ইনকাম ট্যাক্স এবং ভ্যাট থেকে আসে, আর তো কোনো ইনকাম নাই। তাহলে কে দেয়? ব্যবসায়ী দেয়। তাহলে ব্যবসায়ীর গভর্নমেন্টের কাছে কি হলো? ক্লায়েন্ট। আমি বুঝাতে পারলাম? তো এখন আমি যেহেতু গভর্নমেন্টের ক্লায়েন্ট, গভর্নমেন্ট আমার কাছে আসবে আমাকে সার্ভিস দেওয়ার জন্য। আমি কেন গভর্নমেন্টের কাছে যাব? আমরা যেহেতু বলতেছি যে আমরা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, তো আমরা একটা অনলাইন ফর্ম তৈরি করি না। আমার একজন উদ্যোক্তা, আজকে আমি উদ্যোগ নিলাম, আমি ব্যবসা করব, আমি শুধু এই ফর্মটা ফিল আপ করবো যে আমার ট্রেড লাইসেন্স লাগবে, এটা লাগবে, এটা শুধু টিক চিহ্ন দিয়ে আমি ছেড়ে দেবো অনলাইনে। গভর্নমেন্টের কনসার্ন পিপুল আমার কাছে এসে এগুলো কিভাবে করতে হবে যাচাই বাছাই করবে, দিয়ে যাবে, বিনিময়ে তার যে গভর্নমেন্ট ফিস আছে সে নিয়ে যাবে। যখন এটা হবে তখন উদ্যোক্তা তৈরির জায়গাটা সহজ হবে। এটা হচ্ছে আমার সহজ সমাধান। আমলাতান্ত্রিক জটিলতার যে জায়গাটা, সেটা নিরসনের একটা উপায়। জি, মমতাজউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু বলি, আপনি কিন্তু বলছিলেন এর আগের আলোচনায়, বিরতির আগে, যে আপনি জাপান সহ অন্যান্য দেশেও এই এসএমই খাত নিয়ে কাজ করেছেন। সেখানকার অভিজ্ঞতা যদি একটু জানতে চাই, কোন দিক থেকে আমরা পিছিয়ে বা এগিয়ে আছি? জি, উনি যেটা বললেন তার সাথে কিছু অ্যাড করতে চাই। জি, এটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশেই আছে, ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল এজেন্সি গেটওয়ে। ওনারা যেটা করেছে, কেন্দ্রে তো আছে গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ওনারা ওই এমএসএমই বলে তারা, আমাদের এখানে ওই টার্মটা আনফরচুনেটলি আমরা চালু করতে পারিনি এখনো নানা কনফিউশনের জন্য। তারা প্রত্যেক ডিস্ট্রিক্ট সেন্টারে একটা, ওটাকে বলে সিঙ্গেল এজেন্সি গেটওয়ে, ওখানে গিয়ে উদ্যোক্তারা ওই যে আপনি যে ফর্মের কথা বললেন, অনলাইন ফর্ম, অনলাইনে বসে সে সব তার যে চাহিদা আছে ওইটা সে ওখানে প্লেস করবে উইথ অ্যাজ মাচ ডকুমেন্টেশন অ্যাজ পসিবল। ওখান থেকে ডিসিশন হবে ইন লেস দ্যান 1 মান্থ। বুঝতে পেরেছেন? আমরা হোয়াই ক্যান্ট উই ডু ইট ইন বাংলাদেশ? এই ধরনের আমাদের প্রশাসনিক ব্যবস্থা এখনো ডিসেন্ট্রালাইজড না। এটাই হচ্ছে বড় সমস্যা, সেটা ব্যাংকের বেলায়, সেটা সরকারের বেলায়। বোর্ড অফ ইনভেস্টমেন্ট বহু বছর আগে ওয়ান স্টপ সার্ভিস করেছিল, ওটার নাম দিয়েছে, ব্যবসায়ীরা হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছে এটা ডেড স্টপ সার্ভিস। তো দিস ইজ ইট। সরি, আপনি বিদেশি অভিজ্ঞতার কথা বলছিলেন, বাইরের অভিজ্ঞতা কি বলে, মানে কোন দিক থেকে আমরা এই এসএমই খাতটাতে পিছিয়ে আছি? এসএমই খাত থেকে আমরা, যেমন আমি পাশের দেশ ইন্ডিয়ার এক্সাম্পলটাই দিই, তারপরে জাপানের দিতে পারবো, অন্য দেশে দেওয়া সম্ভব। আপনার অন দি আলটিমেট অ্যানালিসিস কি আসে, এসএমই খাতের উদ্যোক্তাদের বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্স, ক্যাপিটাল আর ক্রেডিট হোয়াটএভার ইউ সে। সেটা কিন্তু এই যে ট্র্যাডিশনাল কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি 100% কখনো পাওয়া যাবে না, রিমুভ করতে পারবেন না, দূর করতে পারবেন না। সেটার জন্য আমার স্পেসিফিক কয়েকটা সাজেশন আছে। আমি এই ফিল্ডে কাজ করেছি, যে আমি মনে করি দেয়ার শুড বি এ এসএমই ব্যাংক ইন বাংলাদেশ ফার্স্ট অফ অল।
সেটা বহুবার রিসার্চ করে বহুভাবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে আমরা চেষ্টা করেছি গভর্নমেন্টকে বোঝানোর, সেটা এখনো হয়নি। ইট শুড বি ডান। আমি বাংলাদেশ ব্যাংকেরও বোর্ডে বসেছি 6 ইয়ার্স, সেখানে আমি সিঙ্গেল হ্যান্ডেডলি ফাইট করেছি ফর দিস সেক্টর, তো সেখানেও আমি আগাতে পারিনি। এইটা একটা, মানে আমার সাজেশনটা হচ্ছে একটা 4 টিয়ার ব্যাংকিং এসএমই ফাইন্যান্সিং মেকানিজম দাঁড় করাতে হবে। সেখানে ফার্স্ট ইয়ারে থাকবে অ্যাপেক্স, হলো এসএমই ব্যাংক। সেকেন্ড ইয়ারে থাকবে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস, কমার্শিয়াল ব্যাংক, হটনট, আপনার প্রাতিষ্ঠানিক যে সমস্ত ফাইন্যান্সিং এজেন্সিস আছে। থার্ড ইয়ারে আপনি চলে যান দূরে, রিজিওনাল ব্যাংকস। কেমন বিভিন্ন রিজিয়ন ওয়াইজ আপনি ব্যাংক করে দেন, যেগুলা উইল বি মেন্ট অনলি ফর ফান্ডিং এসএমএস। ফাইনালি আমরা মাইক্রো ক্রেডিটে সারা পৃথিবীব্যাপী আমরা এত পরিচিত, যেটাতে আমাদের লোক নোবেল প্রাইজ পেয়েছে। তো সেটা করেন বিভিন্ন দেশে, কিন্তু যেমন ইন্দোনেশিয়াতে একটা আপনার ছিল, বড় কমার্শিয়াল ব্যাংক ছিল, তারা বলে এই ক্ষুদ্র শিল্প ঋণ দেওয়ার উদ্যোগ তারা গ্রহণ করেছে, বাট দে ডিড নট সাকসিড। শেষে কি করেছে তারা প্রথমে এই সমস্ত তাদের আপনার কনভেনশনাল লেন্ডিং প্র্যাকটিস বাদ দিয়ে তারা মাইক্রো ক্রেডিট দেওয়া শুরু করেছে। মানে হোয়াই নট স্টার্ট উইথ দি স্মল এন্টারপ্রেনিয়ার্স, এবং সেটা করে ওভার টাইম দে হ্যাভ বিকাম সাচ এ সাকসেসফুল ব্যাংক। মানে তাদের অরিজিনাল ব্যাংকিং পলিসি, লেন্ডিং পলিসি প্লাস মাইক্রো ক্রেডিট, এই দুটোকে মার্জ করে তারা চমৎকার একটা কার্যকর পলিসি দাঁড় করিয়েছে ফর ফান্ডিং দি এসএমএস। তারপরে ইন্ডিয়াতে একটা সেপারেট ব্যাংক আছে, সিডবি বলে এটা। ওরা শুধু এসএমই খাতের, ওদের কি? হ্যাঁ, শুধু এসএমই খাতের। রিসেন্টলি তারা একটা মুদ্রা ব্যাংক করেছে ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট ইজ বিং হাইলি সাকসেসফুল। আমি আরেকটু পিছনে যাই, আমরা এসএমই নিয়ে পলিসি করি, কথা বলি, এটা ইট হ্যাজ বিকাম এ টক অফ দি টাউন, কিন্তু আমরা এখনো একটা এসএমই ডিপার্টমেন্ট করতে পারিনি, ইভেন উইদিন দি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি। বাট দেয়ার শুড বি এ সিঙ্গেল মিনিস্ট্রি ফর এসএমই ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। একটা ব্যাংক এবং মিনিস্ট্রিতে একটা সাবসেকশন, যেটা সেটি যদি করা যায়, অন্তত সেইটুকু। জি, সেটুকু তো আপনার পরামর্শ। সেটি একটু সুদূর প্রসারী বা একটু সময় লাগবে, কিন্তু যতক্ষণ এই প্রসিডিউরটা চলছে, সাজিদুর রহমান, আপনার পরামর্শটা শুনতে চাই যে সেই জায়গায় আসলে মানসিক পরিবর্তনের জায়গাটার সময় এসেছে কিনা, যে ব্যাংকার যারা আছে তাদেরকে একটু আগ্রহী হওয়া, বা যারা উদ্যোক্তা আছে তাদেরকেও একটু সচেতন হওয়া, যেটা আপনি বলছিলেন শুরুতে, সেই সময়টা এখন এসছে কিনা, যতদিন না আমরা সুদূর প্রসারী কোনো পরিবর্তনের দিকে যেতে পারছি। রিসেন্টলি যে রিপোর্টগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় বড় মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সব ক্লাসিফাইড হচ্ছে, তারপর থেকে ব্যাংকারদের মধ্যে নিজেদের বাঁচার জন্য তাগিদেই আমি কিছু কিছু আলোচনা দেখতেছি, ব্যাংকাররা আলোচনা করছেন যে আমরা এসএমইর দিকে যাব, আমরা এসএমইর দিকে যাব। এখন ওই যে বিপদে পড়লে মানুষ একটু বোঝে আর কি, তো এটা কিছু কিছু ব্যাংকারদের মধ্যে শুরু হয়েছে। তো সেটা কিছুটা আমি দেখতেছি যে আমার কাছে অনেক ব্যাংক আসতেছে, যে আপনি আমাদের কাছ থেকে নেন, ঠিক আছে আপনি একটা ব্যাংকে আসেন, আমাদের কাছে এইটুকু নেন, এইটুকু নেন, মানে তাদের আগ্রহটা পরিবর্তন আসতেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা উদ্যোক্তাদের পর্যায়েও কি আসার সময় এসেছে কিনা, বা তাদেরও আসলে প্রয়োজন কিনা? হ্যাঁ, তাদেরকে আসলে একটু আমি মনে করি যে স্টাডি করা দরকার। মানে উদ্যোক্তা, যেটা আপনি বলছিলেন যে একেবারে গুছিয়ে নিয়ে ব্যাংকের দ্বারস্থ হওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডিবিসির ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতায়। ফিরছি দুপুর 2টার সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন।